লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা। সৈয়দ ওয়ালিউল্লাহের প্রথম উপন্যাস লাল সালু। রচনাটিকে একজন প্রতিভাবান লেখকের দুঃসাহসী প্রচেষ্টার সার্থক ফসল বলে বিবেচনা করা হয়। ঢাকা ও কলকাতার মধ্যবিত্ত নাগরিক জীবন তখন নানা ঘাত প্রতিঘাতে অস্থির ও চঞ্চল। ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৪৩-এর মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা, আবার নতুন রাষ্ট্র পাকিস্তান গড়ে তোলার উদ্দীপনা ইত্যাদি নানা রকম সামাজিক ও রাষ্ট্রীয় আবর্তে মধ্যবিত্ত জীবন তখন বিচিত্রমুখী জটিলতায় বিপর্যস্ত ও উজ্জীবিত। নবীন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেনা জগৎকে বাদ দিয়ে তার প্রথম উপন্যাসের জন্য গ্রামীণ পটভূমি ও সমাজ পরিবেশ বেছে নিলেন। আমাদের দেশ ও সমাজ মূলত গ্রাম প্রধান। এদেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে। এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর জীবন দীর্ঘকাল ধরে অতিবাহিত হচ্ছে নানা অপরিবর্তনশীল তথা কথিত অনাধুনিক বৈশিষ্ট্যকে আশ্রয় করে। এই সমাজ থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ বেছে নিলেন তার উপন্যাসের পটভূমি, বিষয় এবং চরিত্র। তার উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ, বিষয় সামাজিক রীতিনীতি ও প্রচলিত ধারণা বিশ্বাস। চরিত্রসমূহের একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে শট প্রতারক ধর্ম ব্যবসায়ী এবং শোষক ভূস্বামী। লাল সালুর একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণা জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণে সমৃদ্ধ লাল সালু উপন্যাসে। কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত। লেখক সাধারণ একটি ঘটনাকে অসামান্য নৈপুণ্যে বিশ্লেষণী আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। শ্রাবণের শেষে নিরাক পড়া এক মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যেই রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়। মাছ শিকারের সময় তাহের ও কাদের দেখে যে মতিগঞ্জ সড়কের ওপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পরে দেখা যায় ওই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত গ্রামের মানুষকে তিরস্কার করছে। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়ো, মোদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখেছেন। অলৌকিকতার অবতারণা করে মজিদ নামের ওই ব্যক্তি জানায় যে পীরের স্বপ্নাদেশে মাজার তদারকির জন্য তার এ গ্রামে আগমন। তার তিরস্কার ও স্বপ্নাদেশের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয়ে এবং শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম তারা পালন করে গভীর আগ্রহে। গ্রাম প্রান্তের বাঁশঝাড় সংলগ্ন কবরটি দ্রুত পরিচ্ছন্ন করা হয়। ঝালরওয়াড়া লাল সালুতে ঢেকে দেওয়া হয় কবর। তারপর আর পিছু ফেরার অবকাশ থাকে না। কবরটি অচিরেই মাজারে এবং মসজিদের শক্তিতে উৎসে পরিণত হয়। যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জ্বলে। ভক্ত আর কৃপাপ্রার্থীরা সেখানে টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন। কবরটিকে মোদাচ্ছের পীরের বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মসজিদের সুগভীর চাতুর্য। মোদাচ্ছের কথাটির অর্থ নাম না জানা। মসজিদের স্বগত সংলাপ থেকে জানা যায় শস্যহীন নিজ অঞ্চল থেকে
ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া মজিদ নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। আসলে এই প্রক্রিয়ার ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এদেশের গ্রামাঞ্চলে বহুকাল ধরে বিদ্যমান। সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবেই এখানে তুলে ধরেছেন। বাজারের আয় দিনে অল্প কিছুদিনের মধ্যেই মজিদ ঘরবাড়ি ও জমিজমার মালিক হয়ে বসে এবং তার মনোভূমির এক অনিবার্য আকাঙ্ক্ষায় শক্ত সমর্থ লম্বা চওড়া একটি বিধবা যুবতীকে বিয়ে করে ফেলে। আসলে স্ত্রী রহিমা ঠান্ডা ভীতু মানুষ। তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মজিদের, কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতো তীব্র ক্ষুধা ভীতি। স্বামী যা বলে রহিমা তাই মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে। রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী। প্রতিষ্ঠা লাভের সঙ্গে সঙ্গে মজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও কর্তা ব্যক্তি হয়ে ওঠে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে উপদেশ নির্দেশ দেয়, গ্রাম্য বিচার সালিসিতে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি। এক্ষেত্রে মাতব্বর খালেক ব্যাপারী তার সহায়ক শক্তি। ধীরে ধীরে গ্রামবাসীর পারিবারিক জীবনেও নাক গলাতে থাকে সে। তাহেরেরও বাপমার মধ্যেকার একান্ত পারিবারিক বিবাদও কেন্দ্র করে তাহেরের বাপের কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলে। নিজ মেয়ের গায়ে হাত তোলার অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাপ চাওয়ায় এবং সেই সঙ্গে মাজারে 5 পয়সার সিন্নি দেওয়ার অপমান সহ্য করতে না পেরে তাহিরের বাপ শেষ পর্যন্ত নিরুদ্দেশ হয়। খালেক ব্যাপারীর নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা সন্তান কামনায় অধীর হয়ে মজিদের প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হলে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না। আমেনা চরিত্রের কলঙ্ক আরোপ করে খালেক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দিতে বাধ্য করে মজিদ, কিন্তু তবু মাজার ও মাজারের পরিচালক ব্যক্তিটির প্রতি আমেনা ও তার স্বামী কারোরই কোনো অভিযোগ উত্থাপিত হয় না। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে, সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। মজিদ এমনই কূটকৌশল প্রয়োগ করে যে আক্কাস গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এভাবে একের পর এক ঘটনার মধ্য দিয়ে ঔপন্যাসিক গ্রাম, সমাজ ও মানুষের বাস্তব চিত্র লাল সালু উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি শিল্পিত সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় সংযোজন। লাল সালুর প্রধান উপাদান সমাজ বাস্তবতা। গ্রামীণ সমাজ এখানে অন্ধকারাচ্ছন্ন ছবির যুগ যুগ ধরে এখানে সক্রিয় এই অদৃশ্য শৃঙ্খল। এখনকার মানুষ ভাগ্য ও অলৌকিকত্ব গভীরভাবে বিশ্বাস করে। দৈবশক্তির লীলা দেখে নিদারুণ ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখে, নয়তো ভক্তিতে আপ্লুত হয়। কাহিনীর উন্মোচন মুহূর্তেই দেখা যায় শস্যের চেয়ে টুপি বেশি। যেখানে ন্যাংটো থাকতেই বাচ্চাদের আমসি পড়া শেখানো হয়, শস্য যা হয় তা প্রয়োজনের তুলনায় সামান্য। সুতরাং ওই গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মিথ্যার আশ্রয় নিয়ে যে গ্রামে গিয়ে বসতি স্থাপন করতে চায়, সেই গ্রামেও একইভাবে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জয় জয়কার। এমনই এক সমাজ যা রন্ধ্রে রন্ধ্রে কেবল শোষণ আর শোষণ, কখনো ধর্মীয়, কখনো অর্থনৈতিক প্রতারণা, শঠতা আর শাসনের জটিল এবং সংখ্যাবিহীন শেকড় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পড়তে পড়তে ছড়ানো। আর ওই সব শেকড় দিয়ে প্রতিনিয়ত শোষণ করা হয় জীবনের প্রাণরস, আনন্দ, প্রেম, প্রতিবাদ, সততা। এইসব বোধ এবং বুদ্ধি ওই অদৃশ্য দেওয়ালে ঘেরা সমাজের ভেতরে প্রায়শই ঢাকা পড়ে যায়। এ কাজে ভূস্বামী, জোতদার এবং ধর্ম ব্যবসায়ী একজন আর একজনের সহযোগী।
কারণ স্বার্থের ব্যাপারে তারা একাট্টা, পথ তাদের এক। একজনের আছে মাজার, অন্যজনের আছে জমিজট প্রভাব প্রতিপত্তি। দেখা যায় অন্য কোথাও নয়, আমাদের চারপাশেই রয়েছে এরূপ সমাজের অবস্থান। বাংলাদেশের যে কোনো প্রান্তের গ্রামাঞ্চলের সমাজের ভেতর ও বাইরের চেহারা যেন এরূপ একই রকম। আবার এই বদ্ধ শৃঙ্খলিত স্থবির সামাজিক অবস্থার একটি বিপরীত দিকের চিত্র আছে। তা হলো মানুষের প্রাণ ধর্মের উপস্থিতি। মানুষ ভালোবেসে মানুষ ভালোবাসে, স্নেহ করে, কামনা বাসনা এবং আনন্দ বেদনায় উদ্বেলিত হয়। নিজের স্বাভাবিক ইচ্ছা ও বাসনার কারণে সে নিজেকে আলোকিত ও বিকশিত করতে চায়। সংস্কার, অন্ধবিশ্বাস ও ভয়ের বাধা ছিন্ন করে সহজ প্রাণধর্মের প্রেরণায় আত্মশক্তির জাগরণ ঘটাতে চায়। কোনো ক্ষেত্রে যদি সাফল্য ধরা নাও দেয়, তবু স্বপ্ন ও আকাঙ্ক্ষা বেঁচে থাকে। প্রজন্ম পরম্পরায় চলতে থাকে তার চাওয়া ও না পাওয়ার সাংঘর্ষিক রক্তময় হৃদয়ার্তি। এটা অব্যাহত থাকে মানব সম্পর্কের মধ্যে, দৈনন্দিন ও পারিবারিক জীবনে, এমনকি ব্যক্তি ও সমষ্টির মনোলোকেও। সৈয়দ ওয়ালিউল্লাহ মানবতাবাদী লেখক। মানব মুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা তার সাহিত্য সাধনার কেন্দ্রে সক্রিয়। এদেশের মানুষের সুসংগত ও স্বতঃস্ফূর্ত বিকাশের অন্তরায়গুলিকে তিনি তার রচিত সাহিত্যের পরিমণ্ডলেই চিহ্নিত করেছেন। দেখিয়েছেন কুসংস্কারের শক্তি আর অন্ধবিশ্বাসের দাপট। স্বার্থান্বেষী ব্যক্তি ও সমাজ সরল ও ধর্মপ্রাণ সাধারণ মানুষকে কীভাবে বিভ্রান্ত ভীতির মধ্যে রেখে শোষণের প্রক্রিয়া চালু রাখে তার অনুপুঙ্খ বিবরণ তিনি দিয়েছেন লাল সালু উপন্যাসে। ধর্মবিশ্বাস কিন্তু তার আক্রমণের লক্ষ্য নয়, তার আক্রমণের লক্ষ্য ধর্ম ব্যবসায় এবং ধর্মের নামে প্রচলিত কুসংস্কার, গোঁড়ামি ও অন্ধত্ব। তিনি সেই সমাজের চিত্র তুলে ধরেন যেখানে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। তিনি মনে করেন ধর্ম মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে, পারস্পরিক মমতার পথে নিয়ে এসেছে, কিন্তু ধর্মের মূল ভিত্তিটাকেই দুর্বল করে দিয়েছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। এ কারণে মানুষের মন আলোড়িত, জাগ্রত, কিন্তু ধর্মের মূল ভিত্তিটাকেই দুর্বল করে দিয়েছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। এ কারণে মানুষের মন আলোড়িত, জাগ্রত ও বিকশিত তো হয়ইনি, বরং দিন দিন হয়েছে দুর্বল, সংকীর্ণ এবং ভীত। স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে এক শ্রেণীর লোক যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য নানান ভণ্ডামি ও প্রতারণার আশ্রয় নেন। সৈয়দ ওয়ালিউল্লাহের আঘাত তার বিরুদ্ধে। লেখক সামাজিক এই বাস্তবতার চিত্রটিই এঁকেছেন লাল সালু উপন্যাসে, উন্মোচন করেছেন প্রতারণার মুখোশ। অত্যন্ত যত্ন নিয়ে রচিত একটি সার্থক শিল্পকর্ম লাল সালু উপন্যাস। এর বিষয় নির্বাচন, কাহিনী ও ঘটনাবিন্যাস গতানুগতিক নয়। এতে প্রাধান্য নেই প্রেমের ঘটনার, নেই প্রবল প্রতিপক্ষের প্রত্যক্ষ দ্বন্দ্ব সংঘাতের উত্তেজনাকর ঘটনা উপস্থাপনের মাধ্যমে চমক সৃষ্টির চেষ্টা। অথচ মানব জীবনের প্রকৃত রূপ আঁকতে চান তিনি। মানুষেরই অন্তর্ময় কাহিনী বর্ণনা করাই লক্ষ্য তার। ফলে চরিত্র ও ঘটনার গূঢ় রহস্য, ক্রিয়া প্রতিক্রিয়া তাকে দেখাতে হয়েছে, যা জীবনকে তার অন্তর্গত শক্তিতে উজ্জীবিত ও উদ্দীপ্ত করে। যে ঘটনা বাইরে ঘটে তার অধিকাংশেরই উৎস মানুষের মনের লোভ, ঈর্ষা, লালসা, বিশ্বাস, ভয় প্রভূত কামনাসহ নানারূপ প্রবৃত্তি। বাসনা, বেগ ও প্রবৃত্তি মানুষের মনে সুপ্ত থাকে বলেই বাইরের বিচিত্র সব ঘটনা ঘটাতে তাকে প্ররোচিত করে। ধর্ম ব্যবসায়ীকে মানুষ
ব্যবসায়ী হিসেবে শনাক্ত করতে না পেরে ভয় পায়, কারণ তাদের বিশ্বাস লোকটির পেছনে সক্রিয় রয়েছে রহস্যময় অতিলৌকিক কোনো দৈব শক্তি। আবার ধর্ম ব্যবসায়ী ভণ্ড ব্যক্তি যে নিশ্চিন্ত ও নিরাপদ বোধ করে তা নয়, তার মনেও থাকে সদা ভয়, হয়তো কোনো মানুষ স্বাভাবিক প্রেরণা ও বুদ্ধির মাধ্যমে তার গড়ে তোলা প্রতিপত্তির ভিত্তিটাকে ধসিয়ে দেবে। নরনারীর অবচেতন ও সচেতন মনের নানান ক্রিয়া প্রতিক্রিয়াই এভাবে লেখকের বিষয় হয়ে উঠেছে লাল সালু উপন্যাসে।